আসসালামু আলাইকুম। সোমালিয়ায় এক বছরে ১১১ বার ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের। ইসরায়েল থেকে $৩৫ বিলিয়ন গ্যাস আমদানি চুক্তি মিশরের। পাকিস্তানের সাথে জ্বালানি চুক্তি করবে রাশিয়া। রক্তচাপ বৃদ্ধি ভারতের। ইউরোপের বিরুদ্ধে পুতিনের নতুন হুঁশিয়ারি। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি শরফি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সোমালিয়ায় আল শাবাব বাহিনীর বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক ড্রোন হামলা পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এক বছরে ১১১ বার ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর্মির আফ্রিকান কমান্ড। বুশ, ওবামা ও বাইডেন প্রশাসন মিলেও সোমালিয়ায় এতবার ড্রোন হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদেও সোমালিয়ায় হামলার রেকর্ড গড়েছিলেন। ট্রাম্পের প্রথম মেয়াদে সোমালিয়ায় ২১৯ বার ড্রোন হামলা চালানো হয়। সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের এই অভিযান বিষয়ে সম্পূর্ণরূপে নীরব গোটা পশ্চিমা বিশ্বের গণমাধ্যম। সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হচ্ছে অনেক বেসামরিক মানুষ। চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে সোমালিয়ায় ব্যাপক ভিত্তিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র নেভি কর্মকর্তা মার্চ মাসে বলেন, বিশ্ব ইতিহাসে কোনো বিমানবাহী রণতরী থেকে এত বড় হামলা এর আগে চালানো হয়নি। সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার তথ্য সংরক্ষণ করে নিউ আমেরিকান ফাউন্ডেশন নামের একটি সংস্থা। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সোমালিয়ায় ড্রোন হামলা চালায়। সোমালিয়ায় হামলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী MQ-9 রিপার ড্রোন। এ ড্রোন যুক্তরাষ্ট্র এর আগে ব্যাপক ভিত্তিক ব্যবহার করে আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে। ২০০৭ সাল থেকে আল শাবাব সোমালিয়ার দক্ষিণ কেন্দ্রীয় ভাগে যুদ্ধ করে আসছে। তারা এই অঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। আল কায়দা এবং IS এর সাথে সংশ্লিষ্টতা রয়েছে আল শাবাব বাহিনীর। সোমালিয়া যুদ্ধে গত বছর ৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। আল শাবাবের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র আর্মি প্রশিক্ষণ দিচ্ছে সোমালিয়া সরকারি আর্মির এলিট ফোর্স সহ বিভিন্ন বাহিনীকে। একই সাথে যুক্তরাষ্ট্র নিজে ক্রমাগত হামলা পরিচালনা করছে আল শাবাবের বিরুদ্ধে, যা একটি স্বাধীন দেশের মর্যাদা ভুলুণ্ঠিত করছে প্রতিনিয়ত। ২০০০ সালে সোমালিয়ায় গঠিত হয় আল শাবাব বাহিনী। তারা সুন্নি ইসলামপন্থী গ্রুপের একটি সশস্ত্র বাহিনী। তাদের লক্ষ্য সোমালিয়াকে একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তর করা, আর এটি তারা করতে চায় সশস্ত্র যুদ্ধের মাধ্যমে। ২০০৭ সালে ইথিওপিয়া সোমালিয়ায় আগ্রাসন চালালে আল শাবাব বাহিনী ইথিওপিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে সোমালিয়ায় জনপ্রিয়তা অর্জন করে। কিন্তু পরবর্তীতে সংগঠনটি আল কায়দার সাথে সম্পৃক্ত হয় এবং সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তাদের উপর হামলা শুরু করে বলে অভিযোগ ওঠে, যার ফলে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন সহ অনেক দেশ তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে। সংগঠনটি সোমালিয়া ছাড়িয়ে আফ্রিকার অন্যান্য দেশেও বিস্তৃতি লাভ করলে ২০১৪ সালে আফ্রিকান ইউনিয়ন সোমালিয়ায় শাবাব বিরোধী অভিযানে নামে। এ সময় নিহত হন সংগঠনটির আমির আহমেদ আবি। এরপর দুর্বল হয়ে পড়ে আল শাবাব, কিন্তু তারপরও দেশের বিভিন্ন এলাকা এখনও নিয়ন্ত্রণ করছে তারা। মিশরের সাথে $৩৫ বিলিয়ন গ্যাস রপ্তানির চুক্তি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এক ভিডিও বার্তায় এই চুক্তির কথা জানান। চুক্তি অনুযায়ী ভূমধ্যসাগরে ইসরায়েলের সমুদ্রসীমা থেকে গ্যাস উত্তোলন করবে যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরন। এরপর সে গ্যাস তারা বিক্রি করবে মিশরের কাছে। নেতানিয়াহু বলেন, এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস রপ্তানির চুক্তি। এটি একটি ঐতিহাসিক দিন ইসরায়েলের জন্য। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্যে অন্যতম জ্বালানি শক্তির দেশ হিসেবে আবির্ভূত হলো। গ্যাস রপ্তানির এ অর্থ ইসরায়েলের উন্নয়নে বিরাট অবদান রাখবে। একই সাথে বিশ্বের অন্যান্য দেশের তেল ও গ্যাস কোম্পানি ইসরায়েলের সমুদ্র অঞ্চলে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী হবে। মিশর হলো প্রথম দেশ যারা ১৯৭৯ সালে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। ইসরায়েল যেখানে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এখন চেষ্টা করছে পশ্চিম তীর তথা গোটা ফিলিস্তিনকে গ্রাস করার, তখন ইসরায়েলের সাথে এ ধরনের জ্বালানি চুক্তির মাধ্যমে মিশর সরকার আরেকবার প্রমাণ করলো তারা আসলে ইসরায়েলের অন্যতম পৃষ্ঠপোষক একটি দেশ। এবার পাকিস্তানের সাথে জ্বালানি চুক্তি করতে যাচ্ছে রাশিয়া। ১৬ ডিসেম্বর পাকিস্তানের অর্থমন্ত্রী আওরঙ্গজেব এ ঘোষণা দেওয়ার পরপরই ভারতের রক্তচাপ বেড়ে গেছে। এর আগে যুক্তরাষ্ট্র পাকিস্তানের জ্বালানি তেল উত্তোলন বিষয়ে কার্যক্রম শুরু করেছে। এবার তাতে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রেরই শত্রু ও প্রতিদ্বন্দ্বী রাশিয়া। রাশিয়া যে কেবল যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী তাই নয়, ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বিদেশ মিত্র। সেই রাশিয়া এবার ভারতের আপত্তি উপেক্ষা করে পাকিস্তানের জ্বালানি তেলের প্রেমে পড়েছে বলে আখ্যায়িত করেছে ভারতের
গণমাধ্যম। পশ্চিমবঙ্গের মোদি ভক্ত সংবাদপত্র আনন্দবাজার এই ঘটনাকে ভারতের জন্য চরম কূটনৈতিক ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছে। আনন্দবাজার লিখেছে, সম্প্রতি নরেন্দ্র মোদী সরকারের প্রবল আপত্তি উপেক্ষা করে পাকিস্তানকে ঋণ দিতে রাজি হয়েছে IMF। ডোনাল্ড ট্রাম্পের কৃপায় এবার দেশটির জ্বালানি খাত কেন্দ্র করে যেন ডলার বৃষ্টি শুরু হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, রাশিয়া পাকিস্তানের জ্বালানি অনুসন্ধান, উৎপাদন এবং জ্বালানি পরিশোধনাগার সংস্কারে কাজ করবে। গত নভেম্বরে রাশিয়ার জ্বালানি মন্ত্রী সার্গেই সিভিলেভ বলেন, পাকিস্তান তাদের একটি জ্বালানি তেল পরিশোধনাগারকে সংস্কারের লক্ষ্যে রাশিয়ার সাথে আলোচনা করছে। আনন্দবাজার লিখেছে, পাকিস্তান তাদের খনিজ তেলের ভাণ্ডারকে কুমির ছানা হিসেবে ব্যবহার শুরু করেছে। এর আগে ট্রাম্পকে এই তেলের লোভ দেখিয়ে বিনিয়োগ আনার চেষ্টা করেছে। এবার সেই তেলের লোভ দেখিয়ে মস্কোকে কাছে টানার চেষ্টা করছে। জ্বালানি বিষয়ে ইসলামাবাদ মস্কোর সাথে বড় চুক্তি করলে যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপর বিরক্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত পাকিস্তানের এ চালাকি টিকে থাকবে না বলে লিখেছে আনন্দবাজার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপ যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে বাধা হয়ে দাঁড়ায় তাহলে রাশিয়া শক্তি প্রয়োগ করে ইউক্রেনের দখলে থাকা ভূমি উদ্ধার করবে। এমনকি ইউরোপেরও যেসব দেশ একসময় রাশিয়ার অংশ ছিল তাও রাশিয়ার অংশ হিসেবে দাবি তোলা হতে পারে। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক সম্মেলনে পুতিন ইউরোপের প্রতি অভিযোগ তুলে কড়া ভাষায় বলেন, তারাই ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নস্যাতের জন্য উঠে পড়ে লেগেছে। তারা চায় না ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক। পুতিন বলেন, যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় তাহলে রাশিয়া শক্তি প্রয়োগ করে তার ঐতিহাসিক ভূমি দখলে নেবে। আর এভাবেই আমরা ইউক্রেন ঘিরে আমাদের নিরাপত্তাহীনতার সমস্যার সমাধান করব। ইউক্রেনের ডোনবাস রাজ্যকে রাশিয়া তাদের ঐতিহাসিক ভূখণ্ড হিসেবে আখ্যায়িত করে থাকে। ডোনবাসের মানুষ জাতিগত ও ভাষাগতভাবে রাশিয়ান। তারা রাশিয়ার সাথে যুক্ত হতে চায়। এজন্য দীর্ঘদিন ধরে তারা আন্দোলনের পাশাপাশি সশস্ত্র যুদ্ধ করছে। তাদের দমনে অনেক বছর ধরে ইউক্রেন তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে আসছে। এ অবস্থায় 2022 সালের অভিযানের পর ডোনবাসের অধিকাংশ এলাকা রাশিয়া দখলে নিয়েছে। কিন্তু বাকি এলাকা দখলে নিতে এখনও 2027 সাল পর্যন্ত লাগতে পারে বলে CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্রস্তাব দিয়েছিলেন পুরো ডোনবাস রাশিয়ার কাছে ছেড়ে দিতে। বিনিময়ে রাশিয়ার দখলে থাকা খার্কিভ, সুমি সহ বিভিন্ন অঞ্চল ইউক্রেনের কাছে ছেড়ে দেবে। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বস্তুত ইউক্রেনের এই রাজি না হওয়ার পেছনে রয়েছে ইউরোপের উস্কানি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।